তরুণ উদ্যোক্তারাই দেশকে এগিয়ে নেবে প্রত্যাশা প্রধানমন্ত্রী। স্টার্ট আপে 5 কোটি টাকা পর্যন্ত সহায়তার ঘোষণা। শেখ হাসিনা ফিরলে বিচারের মুখোমুখি করা হবে সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী। প্রত্যর্পণ আইন অনুযায়ী নিষ্পত্তি বলছে ভারত। বন্যার পানি নেমে গেলেও শেষ হয়নি দুর্ভোগ। খাবার ও বিশুদ্ধ পানির সংকট, স্বাস্থ্য ঝুঁকিতে উপদ্রুত এলাকার মানুষ। টানা বর্ষণে থমকে গেছে চট্টগ্রামের চাকতাই খাতুনগঞ্জ পাইকারি বাজার। চট্টগ্রাম বন্দরের পণ্য পৌঁছায়নি খাতুনগঞ্জে। ঢাকা 120 কিলোমিটার জলপথ বিলীন, ৭৯ খালের ৫৩টি উধাও। জলাবদ্ধতা নিরসনে খাল সচলের তাগিদ। এবং রাজশাহীর আদালতে ঝুলে আছে ২৫,০০০-এর বেশি মাদক মামলা। সাক্ষী না আসায় নিষ্পত্তি হচ্ছে না বছরের পর বছর। সংবাদ সকালে দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম। সঙ্গে আছে আমি নাফিলা হাসরাত। সংবাদে এছাড়াও থাকছে সফল শিল্প উদ্যোক্তা সাইদ হোসেন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাকে নিয়ে বিশেষ প্রতিবেদন। তরুণ উদ্যোক্তারাই দেশকে এগিয়ে নিয়ে যাবে এমন প্রত্যাশা জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, আইটি পার্কগুলোর অব্যবহৃত অবকাঠামো স্টার্টআপ ও তরুণ উদ্যোক্তাদের ব্যবহারের সুযোগ করে দিচ্ছে সরকার। দেশে থেকে যারা উদ্যোক্তা হিসেবে বিকশিত হতে চায় তাদের সহযোগিতা করা হবে। সেমিকন্ডাক্টর প্রস্তুতকারকদের মতো বড় উদ্যোক্তাদের সরকার দেশে আনার চেষ্টা করছে বলেও জানান প্রধানমন্ত্রী। স্টার্টআপের জন্য ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত সরকার তহবিল দেওয়ার কথাও জানান তিনি। যুব সমাজের উদ্ভাবনী ধারণা, সৃজনশীলতা ও উদ্যোক্তা সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূলধারায় যুক্ত করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক বিশেষ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই বিশ্বাস থেকে আজকের এই আয়োজন। সেখানে দেশের স্বনামধন্য 8টি শিক্ষা প্রতিষ্ঠানের 230 শিক্ষার্থীর সঙ্গে খোলামেলা আলাপ করেন সরকার প্রধান। স্টার্টআপ প্রতিষ্ঠার নানা সংকট ও সম্ভাবনা তুলে ধরে সরকারের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা চান উদ্যোক্তারা। আমাদের সবথেকে বড় প্রয়োজনের মধ্যে থাকছে আন্ডারস্ট্যান্ডিং অফ হোয়াট স্টার্টআপস আর, বিজনেস ফ্রেন্ডলি পলিসি এবং এমন একটি ইকোসিস্টেম যেখানে স্টার্টআপকে প্রতিদ্বন্দ্বী কিংবা জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে না, একটা গ্রোথ পার্টনার হিসেবে দেখা হবে। তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এ সময় 7টি স্টার্টআপ প্রতিষ্ঠাতার হাতে অনুদানের চেক তুলে দেন। সেই সঙ্গে তথ্য ও প্রযুক্তি বিভাগের উদ্যোগে তৈরি জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করেন সরকার প্রধান। খোলামেলা আলোচনায় শিক্ষার্থীদের নানা প্রশ্নের জবাবও দেন প্রধানমন্ত্রী। দেশে থাকলে সে যেই সাপোর্টটা দিলে তাকে সে ফ্লরিশ করতে পারবে, আমরা সেটার চেষ্টা করছি। দ্বিতীয়, যারা চলে যাচ্ছে বাইরে, আমি যতটুকু বুঝি তাদের এখানে কাজ করার স্কোপটা নাই। তো আমরা যেটা চেষ্টা করছি, বড় ইনভেস্টর যারা আছে, এন্টারপ্রেনার যারা আছে, ওই ধরনের এন্টারপ্রেনার, যেমন ধরেন যেটা বললাম সেমিকন্ডাক্টর, এই ধরনের যারা আছে বাইরে, তাদেরকে আমরা চেষ্টা করছি এখানে আনতে, এখানে ইনভেস্ট করতে। প্রধান অতিথির বক্তব্যে ব্যবসা ছেড়ে রাজনীতিকে বেছে নেয়, নির্যাতন নিপীড়ন সহ্যের পাশাপাশি ধৈর্যের দীর্ঘ পথ পাড়ি দেওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন সরকার প্রধান। যতটুকু ব্যবসা বাণিজ্য করা প্রয়োজন ডিসেন্ট লাইফের জন্য আমি ততটুকু করেছি, বাকি সময়টা আমি আমার রাজনীতির জন্য দিয়েছি। এখানেই আমি ঠিক করে নিয়েছি যে এখানেই আমাকে এগিয়ে যেতে হবে। বিভিন্ন রকম হিউমিলেশন, বিভিন্ন রকম ফিজিক্যাল টর্চার, বিভিন্ন রকম যন্ত্রণার মধ্যে দিয়ে আমি গিয়েছি, অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। তারপরে আমি আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একটা জায়গায় এসেছি। আপনাদেরকে খুব সংক্ষেপে এটা বলার কথা অর্থ হলো, আপনাদেরকে এরকম অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে। সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি। আবারও আমি বলছি, আমরা আছি আপনাদের সাথে, কতটুকু পারবো জানি না, আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য। পরে তরুণ উদ্যোক্তাদের স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।
ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণের কোনো সুযোগ পাবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সংসদে তিনি জানান, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে রায় কার্যকর করা হবে। সেই সঙ্গে আগামী 5 আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন বলেও জানান তিনি। বিদেশি গণমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সংবাদ প্রকাশের পর তৈরি হয় নানা আলোচনা। অবশেষে তা নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এখানে রুলস অফ প্রসিজিওর অনুসারে মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে তিনি বলেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় সরকার শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা অব্যাহত রেখেছে। হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য ইন্টারিম গভর্নমেন্ট থেকে শুরু করে এই পর্যন্ত আমরা তাগাদাপত্র দিচ্ছি অ্যাজ পার দ্য এক্সট্রাডিশন ট্রিটি উইথ দি পার্শ্ববর্তী দেশ আর কি, নেইবারিং কান্ট্রি। সেই এক্সট্রাডিশন চুক্তি অনুসারে, ট্রিটি অনুসারে আমরা তাকে ফেরত চাই। আমরা চাই তিনি ফেরত আসুক, বিচারের মুখোমুখি হোক। তার আত্মসমর্পণের সুযোগ নাই, তিনি আসলেই তাকে গ্রেফতার করা হবে, রায় কার্যকর করা হবে। আওয়ামী লীগের দলগত বিচার প্রসঙ্গে তিনি বলেন, এ দাবিতে বিএনপি শুরু থেকে সোচ্চার ছিল। পরবর্তীতে আইন সংশোধনের মাধ্যমে দলগত বিচারের আইনি ভিত্তিও তৈরি হয়েছে। সেই ক্যাবিনেট মিটিং এ তো আপনারাও ছিলেন, যেখানে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করার জন্য আইন সংশোধনের প্রস্তাব উঠেছিল। উপদেষ্টা কমিটির বৈঠকে পাশ করেন নাই তো। পরে এটা আন্দোলন হলো, শাহবাগ আন্দোলন। তারপরে যমুনাতে নিয়ন্ত্রিতভাবে ঘেরাও হলো, এরপরে সেটা আদায় করতে হলো। আমি নিজে আজকে পার্লামেন্টে স্বীকার করছি, উদ্যোগী হয়ে দলের পক্ষ থেকে সেই আইন প্রণয়নের জন্য সহযোগিতা করে সেই আইনটা পাশ করেছি, যে আওয়ামী লীগের বিচার দাবি করছি আমরা। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জুলাই গণ অভ্যুত্থানের চেতনা নিয়ে বিভেদের সুর দেখে দিল্লিতে বসে যারা আত্মসমর্পণের হুঙ্কার দিচ্ছেন, বাংলাদেশের প্রচলিত আইনে তাদের আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। আমরা যারা জুলাই চেতনায় বিশ্বাস করি, আমাদের মধ্যে বিভেদের সুর দেখে দিল্লিতে বসে হুঙ্কার পাড়া হচ্ছে। আমি আপনার মাধ্যমে গোটা জাতিকে জানাতে চাই, যারা আত্মসমর্পণ করার হুঙ্কার দিচ্ছেন, বাংলাদেশের প্রচলিত আইনে তাদের আত্মসমর্পণের কোনো সুযোগ থাকবে না মাননীয় স্পিকার। কারণ আইনের কাছে তারা দণ্ডপ্রাপ্ত আসামি, বাংলাদেশের সীমানায় ঢোকার সাথে সাথে তারা গ্রেপ্তার হবেন। এদেশে আর কখনোই আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেয়া হবে না বলেও জানান আইনমন্ত্রী। পাশে যে দাঁড়ান, যখন শ্রমিকের। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণকে আইনি বিষয়ে উল্লেখ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, আইনি প্রক্রিয়াতে তার নিষ্পত্তি হবে। মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এ সময় শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত সরকারের আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে সরাসরি কোনো উত্তর দেননি রণধীর জয়সওয়াল। তিনি বলেন, যে কোনো প্রত্যর্পণে আইনি বিষয়, আইনি প্রক্রিয়াতে এর নিষ্পত্তি হবে। শেখ হাসিনার বিষয়ে ভারতের মনোভাবের কোনো বদল ঘটেনি বলেও উল্লেখ করেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। শিক্ষামন্ত্রী জানান, প্রয়োজনে 13 তারিখের এইচএসসি ও সমমান পরীক্ষা পুনরায় নেওয়া হবে। আর আবহাওয়া পূর্বাভাস এবং মাঠ প্রশাসনের মতামতের ভিত্তিতেই চলমান এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে চলমান এইচএসসি পরীক্ষা নেওয়াকে কেন্দ্র করে দেশব্যাপী সৃষ্টি হয়েছে নানা আলোচনা সমালোচনা। এমন পরিস্থিতিতে ঢাকা সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এবার সে আলোচনা হয়েছে জাতীয় সংসদেও। মঙ্গলবার সংসদ অধিবেশনে বৈরী আবহাওয়ায় পরীক্ষা নেওয়াকে কেন্দ্র করে একের পর এক প্রশ্নের মুখোমুখি হন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। শুরু হয় ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের মাধ্যমে। মাননীয় মন্ত্রীকে দয়া করে বলবেন যে কি সমস্যা ছিল পরীক্ষাটি কিছুদিনের 2 দিনের জন্য বা 1 দিনের জন্য পিছিয়ে দেওয়ার। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা গ্রহণের বিষয়ে স্থানীয় প্রশাসন সিদ্ধান্ত নেয় জানিয়ে সংসদে শিক্ষামন্ত্রী বলেন, বিভাগীয় কমিশনার, স্থানীয় প্রশাসন এবং আবহাওয়া অফিসের মতামতের ভিত্তিতে এইচএসসি পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশে আমরা ডিসিদের সাথে কথা বলেছি এবং ইউনিটের সাথে তারা বলেছে যে কোথাও পরীক্ষা কোনো রকম দুর্যোগ ঘটেনি, একটি শুধু কুমিল্লা মহিলা কলেজে ঘটেছে।
বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা সবসময় মনিটরিং করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠার কারণে যদি শিক্ষার্থীরা পরীক্ষা দিতে না পারে সেজন্য প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে। আমাদের প্রশাসনের দুর্বলতার কারণে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠার পর যদি পরীক্ষা না দিতে পেরে থাকে, এই জরিপটা আমাদের কাছে আসার পরে আমরা সেইভাবে প্রয়োজনে আমরা রি-এক্সামিনও নিতে পারি। এদিকে শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী। সে সঙ্গে 13 জুলাইয়ের এইচএসসি ও সমমান পরীক্ষা পুনরায় নেওয়ার কথাও জানান তিনি। আমার ব্যক্তিগত মন্তব্য সেটি নিয়ে অনেকেই আপত্তি করেছেন, সেই ব্যাপারে বলতে চাই আমি কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকে সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। বন্যার পানি নেমে গেলেও শেষ হয়নি দুর্ভোগ। নতুন করে দেখা দিচ্ছে উপদ্রুত এলাকার মানুষের স্বাস্থ্য ঝুঁকি। বিশুদ্ধ পানির সংকট, অস্বাস্থ্যকর পরিবেশ, মশার উপদ্রব, পানিবাহিত নানা রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাই স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার পরামর্শ তাদের। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, বন্যা কবলিত এলাকায় সব ধরনের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। টানা বৃষ্টি, বন্যা আর জলাবদ্ধতায় চট্টগ্রাম, কক্সবাজার সহ দেশের 7টি জেলার বেশিরভাগ এলাকা সপ্তাহ খানেকের জন্য পানিতে ডুবে থাকে। পানিবন্দী হয়ে দুর্ভোগে পড়েন লাখো মানুষ। গত 2 দিন ধরে আবহাওয়ার উন্নতি হওয়ায় ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে। এখনো বহু মানুষ খোলা আকাশের নিচে জীবন কাটাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, বন্যার পানি নেমে গেলে ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, জন্ডিস, ডেঙ্গু সহ বিভিন্ন পানিবাহিত ও মশাবাহিত রোগের প্রকোপ বাড়তে পারে। বিশুদ্ধ পানির সমস্যা হতে পারে, সেই এখান থেকে ডায়রিয়া, কলেরার মতো রোগ ছড়াতে পারে। আর একটা জিনিস, এই হাঁটাচলা করতে গেলে তো চর্মরোগ যেগুলো প্রাদুর্ভাব, যদি সারাক্ষণ পানির মধ্যে হাঁটতে হয় তাহলে সেক্ষেত্রে চর্মরোগের একটা সম্ভাবনা থাকে। সংক্রামক রোগ প্রতিরোধে বিশুদ্ধ পানি পান করা, খাবার সঠিক নিয়মে প্রস্তুত ও সংরক্ষণ করা, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, ডায়রিয়া হলে দ্রুত খাবার স্যালাইন খাওয়া, বন্যার নোংরা পানিতে দীর্ঘক্ষণ অবস্থান না করা এবং ঘরের আশেপাশে জমে থাকা পানি পরিষ্কার করে মশার বিস্তার রোধের পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এডিস মশা যেসব জায়গায় জন্ম নেয়, এই জায়গাগুলো যে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি বা পানি জমতে না দিই কোনো জায়গায়, আমাদের বাসা বাড়ি বা বাসার আশেপাশে, তাহলেই কিন্তু এটা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। স্বাস্থ্যমন্ত্রী সর্দার এম সাখাওয়াত হোসেন জানান, বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা জানেন, বন্যার পরবর্তীতে পানির খুব প্রবলেম হয়, যেটা থেকে কলেরা দেখা দেয়। আমরা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে 7,29,000 পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এরই মধ্যে দেওয়া শুরু হচ্ছে, ঘরে ঘরে আমরা দিচ্ছি। আমাদের হাতে 36,19,572টি ট্যাবলেট আরো স্টক রেখেছি। ইন কেস অফ এনি নেসেসিটি আমরা সেগুলো সাপ্লাই করতে পারবো, ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের কারো মধ্যে কলেরা, টাইফয়েডের মতো পানিবাহিত রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। নেত্রকোনায় বিপদসীমার উপর দিয়ে বইছে উবদাখালী নদীর পানি। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ জিয়াউর রহমান। জিয়াউর, নদীর পানি বাড়ায় বন্যার আশঙ্কা রয়েছে কিনা এবং প্রশাসনের উদ্যোগ কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত। নাবিলা, নেত্রকোনায় যে বন্যা পরিস্থিতির এখনো সৃষ্টি হয়নি, তবে বন্যার একটা প্রবল আশঙ্কা কিন্তু এখানে রয়েছে। বিশেষ করে এটি ভারতের যে মেঘালয়ের সীমান্তবর্তী একটি জেলা। তো ভারতের মেঘালয়ে ভারী বর্ষণ হলে কিন্তু পাহাড়ি ঢল নেমে এসে এবং ভারী বর্ষণ হলে এখানকার এলাকাগুলোতে তখন কিন্তু নদ নদীর পানি বেড়ে এখানে বন্যার একটা আশঙ্কা দেখা দিচ্ছে। তো এখনো পর্যন্ত আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে নেত্রকোনার বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে প্রশাসন আমাদেরকে জানিয়েছে। তবে নিম্নাঞ্চল যেসব রয়েছে সেসব নিম্নাঞ্চল কিন্তু অনেকটাই প্লাবিত হয়ে গেছে। একেবারে নিচু এলাকার যে রাস্তাঘাট সেগুলো কিন্তু এগুলো স্বাভাবিকত তলিয়েই যায় প্রতি বছর বর্ষা এলে, এবারও তাই হয়েছে। তবে এটাকে বন্যা তারা বলছেন না। এছাড়া প্রশাসন কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছে যে বন্যা দেখা দিলেই তারা তা মোকাবেলার জন্য সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করেছে। 289টি আশ্রয় কেন্দ্র তারা প্রস্তুত রেখেছে এবং জেলা যে স্বাস্থ্য বিভাগ তারা কিন্তু 34টি মেডিকেল টিম তারা গঠন করে রেখেছে, যাতে বন্যা এলে তারা সাধারণ মানুষকে, দুর্গত মানুষদের সেবা দিতে পারেন। এবং নদ নদীর পানির যে বর্তমান অবস্থা, গত 2 দিন ধরে কিন্তু বৃষ্টিপাত তেমন একটা না থাকায় পানি অনেকটাই কমছে এবং নেত্রকোনার যে উবদাখালী নদী রয়েছে সেই নদীর পানি শুধু বিপদসীমার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। তবে এখনো বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে উবদাখালী নদীর পানি বইছে। এছাড়া
হাওরের যে নদী আছে ধনু নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে এবং মগরা নদীর পানিও বাড়ছে এবং কংস ও সোমেশ্বরী নদীর পানি কিছুটা কমছে এবং বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। তো আমরা এখানকার স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেছি, প্রশাসনের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি বলেছেন যে এটি আসলে যেহেতু হাওর একটি জেলা, এখন যে পানি রয়েছে সেটি স্বাভাবিক পানি, এখনো বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি। তবে তারা প্রবল একটা আশঙ্কা করছেন যে ভারী বর্ষণ হলে কিংবা উজানের যে ঢল, সেই ঢল যদি অব্যাহত থাকে তাহলে এখানে যে কোনো মুহূর্তে কিন্তু বন্যার পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আর তা মোকাবেলায় প্রশাসন সহ সর্বস্তরের মানুষ তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে সর্বশেষ। নাভিলা। ধন্যবাদ জিওর আপনাকে। দর্শক, নেত্রকোনায় নদীর পানি বৃদ্ধির ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এবার বন্যা পরিস্থিতি জানাতে কক্সবাজার থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। আব্দুর রহমান, কক্সবাজারে বর্তমানের পরিস্থিতি এখন কেমন দেখছেন? পানি তো কিছুটা হলেও নেমেছে, এখন ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসনের পদক্ষেপ সম্পর্কে কি কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? নাবিলা, যেমনটি জানাচ্ছিলেন, গত 3 দিন ধরে কিন্তু বৃষ্টির তীব্রতা কমেছে। মাঝখানে 2 দিন বৃষ্টি হয়নি, কালকে কিছুটা বৃষ্টি হয়েছিল এবং যার ফলশ্রুতিতে বন্যার পানি কিন্তু আস্তে আস্তে নামতে শুরু করেছে এবং সেই নামার ফলে কিন্তু কিছু মানুষের ঘরবাড়ি এখন এবং চাষাবাদ ভূমি কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে এবং ক্ষত চিহ্নগুলো কিন্তু প্রকট আকারে দেখা যাচ্ছে। যদি বলি যে কক্সবাজারের এই মুহূর্তে চকরিয়া, পেকুয়া সহ বিভিন্ন যে উপকূলীয় অঞ্চলগুলো ছিল সেখানে কিন্তু ব্যাপক রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা থেকে শুরু করে ঘরবাড়ি ব্যাপক ধস হয়েছে এবং সেখানে কিন্তু যে পরিমাণ ত্রাণ তৎপরতা হওয়ার কথা ছিল সেই পরিমাণ ত্রাণ প্রথম দিকে দেখা না গেলেও কিন্তু এখন আস্তে আস্তে ত্রাণের মাত্রাটা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে। যদিও যারা আক্রান্ত তারা কিন্তু অভিযোগ করেছেন তারা এখনো পর্যন্ত কোনো সরকারি বেসরকারি সহযোগিতার যেইটুকু পাওয়া সেটুকু এখনো তারা পায় নাই এবং তারা যেটি আশা করে তারা এই পরবর্তী অবস্থা তাদের পুনর্বাসন এবং তাদের ঘরবাড়ি মেরামত এবং তাদের যে চাষাবাদের যে ভূমিটুকু আছে, বীজতলা আছে, সেটা যেন রেডি করার জন্য সরকারের সহযোগিতা করে। এবং অন্যদিকে প্রতিমন্ত্রী গতকালকে আশ্বাস দিয়েছেন ক্ষতিগ্রস্ত একজন ব্যক্তিও বাদ যাবে না এবং পাহাড় কাকু যারা আছে তাদেরকে কঠোর আইনের আওতায় আনা হবে এবং এই ধরনের ভূমি যে প্রাকৃতিক এবং মানবিক যে দুর্যোগগুলো তৈরি করে তাদেরকে আসলে শাস্তির বিধান করবে এবং এই আশা এবং নিরাশার মধ্যে কিন্তু বনবাসী মানুষগুলোর জীবনযাপন তারা যাচ্ছে এবং তারা যেটি জানিয়েছে আগামী কয়েকদিন কিন্তু যদি বৃষ্টি না হয় তাহলে বন্যার পানি পুরোপুরি নেমে যাবে এবং তারা সেই তাদের আবাসস্থলগুলো ঘরবাড়িতে আবার হয়তো তারা আস্তে আস্তে মেরামত করে আবার যেতে পারবে। এখনো অনেক মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছে, সেই আশ্রয়কেন্দ্র থেকে কখন তারা ফিরবে তারা সেই আশায় বুক বেঁধে রয়েছে। এটাই ছিল সর্বশেষ। নাবিলা। আব্দুর রহমান, ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজার থেকে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন বন্যা পরবর্তী অবস্থা এবং ত্রাণ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত। চাকতাই খাতুনগঞ্জ পাইকারি বাজারে স্বাভাবিক সময়ে ট্রাকের সারি, শ্রমিকদের ব্যস্ততা আর পাইকারদের ভিড়, সেখানে এখন উল্টো চিত্র। 8 দিনের টানা ভারী বর্ষণ, নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা এবং দক্ষিণ চট্টগ্রামের ভয়াবহ বন্যায় থমকে গেছে এখানকার বাণিজ্যিক কার্যক্রম। এদিকে বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বন্দরের পণ্য পৌঁছাতে পারেনি খাতুনগঞ্জে। সেখানকার ক্ষয়ক্ষতি নির্ধারণে গঠিত হয়েছে উচ্চ পর্যায়ের কমিটি। সাতকানিয়া, বাঁশখালী, চকরিয়া সহ দক্ষিণ চট্টগ্রামের একাধিক উপজেলা বন্যার পানিতে প্লাবিত। এসব এলাকার অধিকাংশ পাইকারি নিয়মিত খাতুনগঞ্জে এসে কেনাকাটা করেন, কিন্তু ভয়াবহ বন্যায় আসছেন না সেসব পাইকাররা। এতে প্রতিদিন খোলা থাকলেও ক্রেতা প্রায় নেই বললেই চলে। ব্যবসায়ীরা জানান, স্বাভাবিক সময়ে চাকতাই খাতুনগঞ্জে প্রতিদিন প্রায় 500 কোটি টাকার লেনদেন হয়। টানা বৃষ্টি ও বন্যা পরিস্থিতিতে তা নেমে এসেছে প্রায় 100 কোটি টাকায়। এক সপ্তাহ ধরে অনেক খারাপ বৃষ্টি বাদলে কোনো ব্যবসা বাণিজ্য হচ্ছে না, আমি দোকান খুলে বসে আছি। আমরা কাস্টমারও আসতেছে না আর আমরা মাল বিক্রি করলে এগুলা ঠিকমতো ডেলিভারি দিতে পারতেছি না। বৃষ্টির কারণে মাল আসতে পারতেছে না, গাড়ি ভাড়া বাইরে গেছে, এক গাড়িতে আপনার 10,000 টাকা করে। অন্যদিকে লোড আনলোড বন্ধ থাকায় অলস সময় কাটাচ্ছেন খাতুনগঞ্জের বেশিরভাগ শ্রমিক। বৃষ্টিতে খুচরা বিক্রি হওয়া পণ্য গন্তব্যে পৌঁছাতেও ভোগান্তি পোহাতে হচ্ছে। বর্ষার কারণে মাল ডেলিভারি দিতে পারছি না, তারপরে গাড়ি লাগাতে পারছে না, গাড়ি আসতে পারছে না। অতীতে ভারী বৃষ্টিতে খাতুনগঞ্জে জলাবদ্ধতা তৈরি হয়ে অনেক দোকান ও গুদামে পানি ঢুকে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে এবার জলাবদ্ধতা না হওয়ায় পণ্য নষ্ট হওয়ার শঙ্কা নেই ব্যবসায়ীদের। বলতে গেলে বেচাকিনা প্রায় শূন্যর কোটায় নেমে আসতে। চট্টগ্রামের প্রায় 16টি উপজেলার মধ্যে কম বেশি সব জায়গায় পানি হয়েছে। পাশাপাশি
পার্শ্ববর্তী জেলা ফেনী, চৌমোহনী এগুলো তো পানি হওয়ার কারণে আমাদের যে সরবরাহ সেটি হচ্ছে না। ব্যবসায়ীরা বলছেন, আবহাওয়া স্বাভাবিক হলে সড়ক যোগাযোগ সচল হবে এবং বন্দরের কার্যক্রমও পুরোপুরি স্বাভাবিক হবে। যে 8-10 দিন বৃষ্টি হয়েছে, এটা তো একটা গর্ত, হ্যাঁ, ন্যাচারাল যে বিপর্যয়গুলো এগুলো আমাদের প্ল্যানের মধ্যে থাকে। মোটের উপর যদি আমি একটা আনুমানিক একটা বলি, আমাদের 20% মতো কাজ চলছে, 80% মতো কাজ স্থবির ছিল। চট্টগ্রামে টানা ভারী বৃষ্টির প্রভাব সবচেয়ে বেশি পড়েছে বন্দরের আউটার অ্যাঙ্কারেজে। বন্দরের ক্ষয়ক্ষতি নির্ধারণে এরই মধ্যে উচ্চ পর্যায়ের কমিটি গঠন হয়েছে বলে জানায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আমদানিকারকের উপস্থিতিতে কাস্টমস কর্তৃপক্ষের ডিউ প্রসেস কমপ্লিট হওয়ার পরেই আসলে খোলা হয়, যার কারণে আগে থেকে আমাদের পক্ষে বলা সম্ভব না। তবে বন্দরে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে, কমিটির কার্যক্রম চলমান। এটি শেষ হলে হয়তো ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছুটা ধারণা দেওয়া যাবে। চাকতাই খাতুনগঞ্জ বাজারের কার্যক্রম ব্যাহত হওয়ায় এর প্রভাব পড়েছে দেশের পাইকারি ও খুচরা বাজারগুলোতেও। দ্রুত সমাধানের প্রত্যাশা সংশ্লিষ্টদের। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। মানুষ তার স্বপ্নের চেয়েও বড়, যা শুধু এক টুকরো সত্য বচন নয়, কিছু মানুষের জীবনের জীবন্ত প্রতিচ্ছবি। মানুষ চলে যায়, কিন্তু তার বুনে যাওয়া স্বপ্ন, গড়ে তোলা বিশাল প্রতিষ্ঠান আর রেখে যাওয়া কর্মযোগ্য সময়ের দেয়াল পেরিয়ে বেঁচে থাকে যুগের পর যুগ। বাংলাদেশের কর্পোরেট জগতের তেমনই এক উজ্জ্বল নক্ষত্র সফল শিল্প উদ্যোক্তা সাইদ হোসেন চৌধুরী। শিপিং এর জলপথ ধরে যার পথ চলা শুরু হয়েছিল, সেই মানুষটি একদিন বাংলাদেশের শিল্প, ব্যবসা আর ব্যাংকিং খাতের ইতিহাসকে নতুন করে লিখেছিলেন। যেখানেই হাত দিয়েছেন, সেখানেই তৈরি করেছেন সাফল্যের ইতিহাস। আজ তার প্রথম প্রয়াণ দিবস। বিনম্র শ্রদ্ধায় সফল এই স্বপ্ন সারথীর জীবনের গল্প শোনাচ্ছেন সাদিয়া লাবণী। ষাটের দশকে ফেনীর দাগনভূঞা উপজেলার রামনগর চৌধুরী বাড়ির সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন শিল্প উদ্যোক্তা সাইদ হোসেন চৌধুরী। কর্ণফুলী গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট শিল্প উদ্যোক্তা ও ভাষা সৈনিক মরহুম হেদায়েত হোসেন চৌধুরী এবং বিশিষ্ট সমাজসেবী মরহুমা রাশিদা হোসেন চৌধুরীর প্রথম সন্তান তিনি। মেজ ভাই মাল্টি ড্রাইভ গ্রুপের চেয়ারম্যান সাদেক হোসেন চৌধুরী এবং ছোট ভাই কর্ণফুলী গ্রুপের চেয়ারম্যান সাবেক বন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। লন্ডন থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে নিজ দেশে ফিরে এসে নিজস্ব ব্যবসা ও কর্পোরেট ব্যবস্থাপনায় যুক্ত হন সাইদ হোসেন চৌধুরী। সময়টা 1991 সালের 14 মার্চ। এক বুক স্বপ্ন আর ইস্পাত কঠিন সংকল্প নিয়ে সাইদ হোসেন চৌধুরীর দূরদর্শী নেতৃত্বে যাত্রা শুরু করেছিল এইচআরসি গ্রুপ। শিপিং দিয়ে শুরু হওয়া সেই তরি সময়ের স্রোতে ডালপালা মেলেছে লজিস্টিক্স, ঐতিহ্যবাহী চা শিল্প, কৃষি, আবাসন, তথ্য প্রযুক্তি, গণমাধ্যম থেকে শুরু করে আধুনিক ব্যাংকিং খাতে। তার জাদুকরি ছোঁয়ায় আর অনন্য নেতৃত্বে খুব দ্রুতই এইচআরসি রূপ নেয় দেশের অন্যতম শীর্ষস্থানীয় ও মর্যাদাপূর্ণ কনগ্লোমারেটে। এইচআরসি টুডে যে কোনোভাবে সবখানেই একটা প্রতিষ্ঠিত গ্রুপ, এবং আমি যেটা মনে করি ওর ব্যাপারে, উইথ নোট দিস থিং টু এনি অফ দ্য ফ্যামিলি মেম্বার, বাট ও যে বেরিয়ে এসে একটা বড় গ্রুপ থেকে বেরিয়ে এসে নিজের দায়িত্বে নিজের সব নিজের কাঁধে নিয়ে এই সাকসেস ইজ আনবিলিভেবল। বাংলাদেশের চা শিল্পকে বিশ্ব মঞ্চে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন সাইদ হোসেন চৌধুরী। এ যেন এক রূপকথার মতো অর্জন। দেশের সীমানা ছাড়িয়ে বিশ্ববাজারে চা রপ্তানিতে তার এই অবিস্মরণীয় অবদানের স্বীকৃত স্বরূপ টানা 12 বছর অর্জন করেন সিআইপি মর্যাদা। চা বাগান যেটা হয়, চা হয়, চা অক্সিজেনে চলে যায়, কিন্তু ও যেটা করলো যে চা শিল্পের রিটেল ব্যবসাটা এইচআরসি টি নামে সেটা প্যাকেজিং করে, মানে প্রসেস করে প্যাকেজিং করে আলাদা মার্কেটিংয়ের ব্যবস্থা করলো, অ্যান্ড দ্যাট এটা মার্কেটে খুব ভালো পেয়েছে এবং ওই জায়গায় সে অত্যন্ত ভালো করেছে। দেশের আধুনিক ব্যাংকিং খাতের বিকাশে তার অবদান ছিল অনন্য। 1999 সালে প্রতিষ্ঠিত ওয়ান ব্যাংকের অন্যতম স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা সাইদ হোসেন চৌধুরী। আজ ওয়ান ব্যাংকের যে সাফল্যে 27 বছরে পা রাখলো, এর পেছনে তার অবদান ভোলার নয়। ওয়ান ব্যাংক আর সাইদ চৌধুরী দুজন সমার্থক। অ্যাকচুয়ালি এটা অনেক হয়তো অন্য হয়, অনেকে নিতে পারে, কিন্তু মানে আসলে এই ওয়ান ব্যাংকের অস্তিত্বের সাথে সাইদের অস্তিত্ব, সাইদের জীবন, সাইদের কর্মগুলো সম্পূর্ণভাবে জড়িত, এবং এটা গড়ে তোলার পিছনে সে যেমন তার মতো করে এইচআরসি গড়ে তুলেছে,
আমার মনে হয় যে একা করে তোলার মতো পেছনে তার বিরাট অবদান আছে। দেশের শিপিং খাতের আধুনিকায়ন ও উন্নয়নেও তার অবদান স্বর্ণাক্ষরে লেখা। তিনি শুধু প্রতিষ্ঠানে গড়েননি, তৈরি করেছেন হাজারো মানুষের রুটি রুজির ঠিকানা। আজ তিনি নেই। 2025 সালের এই দিনে পৃথিবীর মায়া ত্যাগ করে অনন্তকালের যাত্রী হয়েছিলেন সাইদ হোসেন চৌধুরী। কিন্তু প্রতিদিন সকালে যখন HRC গ্রুপের কোনো দপ্তরে ব্যস্ততা শুরু হয়, ওয়ান ব্যাংকের কোনো শাখায় একজন গ্রাহক হাসি মুখে সেবা নেন, কিংবা দেশের কোনো বন্দরে সগৌরবে নোঙ্গর করে HRCর কোনো বিশাল জাহাজ, তখনই যেন নীরব বাতাসে অনুরণিত হয় এক চিরসবুজ স্বপ্নবাজের নাম। তিনি আর কেউ নন, আমাদের কর্পোরেট আকাশের এক উজ্জ্বল ধ্রুবতারা সাইদ হোসেন চৌধুরী। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। ঢাকায় 326 কিলোমিটার জলপথের 120 কিলোমিটারই বিলীন হয়ে গেছে, আর 79 খালের 53টি প্রায় বিলীন। সচল বাকি 26টি খালের অবস্থাও নাজুক। তাই টানা অতি ভারী বর্ষণে দীর্ঘ সময় পানিতে ডুবছে ঢাকা। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার জলমগ্নতা দূর করতে খাল ও নালা ও স্লুইস গেটগুলো এখনই সচল করতে হবে। মুক্তা মাহমুদের বিশেষ রিপোর্ট। ক্রমাগত অতি ভারী বৃষ্টিতে প্রায়শই পানিতে ডুবছে তিলোত্তমা ঢাকা। এমন চিত্র প্রতি বছরই কম বেশি দেখা মেলে বর্ষা মৌসুমেই। খোদ রাজধানী যখন ভীষণ ব্যস্ততম সময়ে ডুবে চরম দুর্ভোগ তৈরি করে, তখন ঘুরে ফিরে একই প্রশ্ন, কোথায় ড্রেনেজ সিস্টেম? কেনই বা ঘন্টার পর ঘন্টায়ও নামছে না পানি? ঢাকার খাল জলাধারগুলোর কি অবস্থা? ঢাকা শহরে কিন্তু বন্যা হয়নি। যদি ঢাকা শহরের রাস্তা ড্রেনগুলো পরিষ্কার থাকতো, তাইলে এই রাস্তায় কিন্তু পানি বাজে থাকতো না। অনুসন্ধানে ঢাকার মান্ডা খালের চিত্র দেখি। 2000 সালে খালটি সচল থাকলেও 2025 সালের পর মান্ডা খাল আর গুগল ম্যাপে খুঁজে পাওয়াই দায়। সে ধারাবাহিকতাই ঢাকায় 79টি খালের 53টি খালি এখন আর নেই। আর যে 26টি খাল টিকে আছে, সেগুলোও রক্ষণাবেক্ষণের অভাবে নাজুক। ঢাকার ইতিহাস বলছে, এই শহরে একসময় বয়ে যেত অসংখ্য খাল, জলাশয় আর নদী। এখন সেগুলো কেবলই স্মৃতি আর কাগজে মানচিত্রে। রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার তাদের গবেষণায় 2002 সালে ঢাকায় মোট 63টি খাল, 13টি লেক আর একটি চ্যানেলের খোঁজ পেয়েছে। সিএস জরিপ অনুযায়ী জলাশয় আর খাল মিলিয়ে ঢাকার 326 কিলোমিটার জলাধারের মধ্যে 120 কিলোমিটার বিলীন হয়ে টিকে আছে মাত্র 206 কিলোমিটার। 2015 থেকে 2020 সাল পর্যন্ত তৎকালীন সরকার ঢাকার জলাবদ্ধতা নিরসন ও খাল নালার সংস্কারে 2146 কোটি টাকা খরচ করেও জলাবদ্ধতায় ডুবছে ঢাকা। ঢাকার 2 সিটি কর্পোরেশনও বলছে, কোথাও নালার মুখ বর্জ্য ও পলিথিনে বন্ধ, কোথাও কালভার্ট শুরু, আবার কোথাও খালের সঙ্গে নালার সংযোগ বিচ্ছিন্ন। এত প্রতিবন্ধকতায় পানি পাম্প পর্যন্ত আসতেও পারে না, যে কারণে উচ্চ ক্ষমতার পাম্পও কাজে আসে না। নদী, খাল আর জলাশয়ের এই অবস্থা হলে তাহলে ঢাকার জমা পানি যাবে কোন দিকে? শহরের পূব দিকটায় যাও বা ছিল যাবার জায়গা, সেটাও দখলে, বলছেন বিশেষজ্ঞরা। পানি উন্নয়ন বোর্ড নদীর ধারে বাঁধ দিয়েছে যাতে নদীর পানি উপচে ভিতরে না ঢুকতে পারে, ভালো কথা। কিন্তু ভিতরের পানিটা বেরোনোর জন্য যে স্লুইস রেগুলেটর দরকার, কুপরিকল্পিতভাবে ডিজাইন হওয়ার কারণে, কারেক্ট না হওয়ার কারণে এগুলো দিয়ে পানি বের হয় না। আর জলাবদ্ধতা থেকে শহরকে বাঁচাতে হাজার হাজার কোটি টাকার যে প্রকল্পই নেওয়া হয়েছে, সব প্রকল্পেই নকশায় গলদ, ছিল না সমন্বিত উদ্যোগ, বলছেন এই নগরবিদ। বক্স কালভার্ট এখন কঠিন বর্জ্যের স্তূপ। আমাদের সকল জলাধারগুলো ডিসকানেক্টেড, কতগুলো ওয়াটার বডি অথবা ভরাট, যার কারণে সড়ক হয়েছে খাল, নিম্নাঞ্চলের বসতবাটি হয়েছে ঝিল বা বিল। তাহলে ঢাকা রক্ষা পাবে কিভাবে? ব্লু নেটওয়ার্ক উদ্ধার এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনাকে সংযোগ করে একটি সমন্বিত পরিকল্পনা, যেখানে জনগণ সম্পৃক্ত হবে, সেই সময় নির্ভর পরিকল্পনার রাজনৈতিক দৃঢ় বাস্তবায়নের যদি ইচ্ছা থাকে, 3 বছরের মধ্যে ঢাকাকে ফিরিয়ে আনা যায়। বিচ্ছিন্নভাবে নয়, সমন্বিতভাবে মহাপরিকল্পনা নিতে হবে। প্রকল্প বাস্তবায়নে থাকতে হবে রাজনৈতিক দৃঢ়তা। বর্তমান সরকার সেই রাজনৈতিক দৃঢ়তা কতটা দেখাতে পারবেন, সেটাই বড় প্রশ্ন।
মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বস্ত্র খাতের ব্যবসায়ীদের দাবির মুখে স্থানীয় সুতা ব্যবহার করে তৈরি পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়িয়ে ৫% করেছে সরকার। প্রণোদনা বাড়ায় আমদানি করা সুতার সঙ্গে দেশীয় সুতার দামের পার্থক্য কমলে মিলগুলোর ক্রয়াদেশ বাড়বে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। তবে বিশেষজ্ঞরা বলছেন দেশীয় শিল্প সুরক্ষায় প্রণোদনা বাড়ানো ইতিবাচক হলেও এলডিসি উত্তরণ পরবর্তী সময়ে নীতি সুরক্ষা দেওয়ার বিকল্প এখন থেকেই ভাবা উচিত। আরাফাত ইসলামের রিপোর্ট। রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পে দেশি সুতা বা কাপড় ব্যবহারে শুল্ক বন্ড ও ডিউটি ড্রব্যাকের পরিবর্তে বিকল্প নগদ সহায়তার হার 1.5% থেকে বাড়িয়ে 5% করেছে সরকার। সংকটে থাকা দেশের স্পিনিং শিল্পকে সহায়তা দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। 12 জুলাই কেন্দ্রীয় ব্যাংকের জারি করা এক সার্কুলারের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বর্ধিত এ নগদ সহায়তা 2026 সালের 1 জুলাই থেকে 2027 সালের 30 জুন পর্যন্ত সময়ের মধ্যে রপ্তানিকৃত পণ্যের ক্ষেত্রে পুরোপুরি প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। তবে এ সুবিধা পেতে রপ্তানিকারকদের প্রণোদনা গ্রহণের আগে দেশীয় উৎস থেকে কাঁচামাল অর্থাৎ সুতা বা কাপড় সংগ্রহের প্রমাণপত্র দাখিল করতে হবে। নগদ সহায়তার হার বৃদ্ধির ফলে দেশীয় সুতা ও কাপড় ব্যবহারে যেমন উৎসাহ বাড়বে, তেমনি জোরদার হবে স্থানীয় টেক্সটাইল শিল্পের সক্ষমতা। তবে প্রতিযোগিতায় সক্ষমতা ধরে রাখতে জ্বালানি সংকট সহ অন্যান্য সমস্যা সমাধানের তাগিদ খাত সংশ্লিষ্টদের। যে সুযোগটা সরকার দিয়েছে এতে অবশ্যই যারা আমাদের যে মিলের মালিক তাদের জন্য একটা সুযোগ তৈরি হয়েছে। এতে আমরা আশা করি কিছু আমাদের অর্ডারটা বাড়বে। যে পরিকল্পনাগুলো আমাদের প্রয়োজন ছিল, 1 নম্বরে ছিল ব্যাংক ইন্টারেস্ট, এটা 7% নিয়ে আসা। এই যে গ্যাসের প্রেশার নিরবিচ্ছিন্নভাবে যাদের সঙ্গে যে চুক্তি করা হয়েছে আমরা চাই চুক্তি মোতাবেক গ্যাসটা যেন দেওয়া হয়। তৃতীয়ত হইল নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ। বাংলাদেশের এলডিসি উত্তরণের পর এ ধরনের নগদ সহায়তা অব্যাহত রাখতে কৌশলগত পরিকল্পনা গ্রহণের পরামর্শ অর্থনীতিবিদদের। এলডিসি থেকে বের হয়ে যাওয়ার পরে যে কৌশলটা সরকারকে চিন্তা করে সেটার মূল কেন্দ্রবিন্দুতে এই আলোচনা বা এই উপলব্ধি থাকতে হবে যে রপ্তানি খাতে আমি এলডিসির পরে কোনো সহায়তা দিব না, এরকম মানসিকতা থাকলে রপ্তানির ক্ষেত্রে কিন্তু প্রতিযোগিতায় টিকে থাকাটা অত্যন্ত দুঃসাধ্য হবে। আলোচনাটা এখন এভাবে আসতে হবে যে রপ্তানি খাতে যেসব শিল্প আছে তাদেরকে যদি আমি এলডিসি গ্র্যাজুয়েশন করে সহায়তা করতে হয় তাহলে WTOর আইন শৃঙ্খলা মেনে কিভাবে এই ইন্ডাস্ট্রিকে সহায়তা করা যাবে সেই পন্থাগুলো বের করা। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল।